স্যার আপনি তাহলে স্ক্রিন শেয়ার অন করে শুরু করে দেন। আচ্ছা, তার আগে এনামুল তোমার সাথে আর একটা বিষয় শেয়ার করি। বিষয়টা হচ্ছে, এনামুল শুনতে পাচ্ছ? সো আমরা যেটা আচ্ছা সিদ্ধান্ত আচ্ছা। নিয়েছি যে এখন থেকে আমরা জি। প্রতি মাসে যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে একটা ক্লাস নেওয়া যায় প্রতি মাসে, সাম্প্রতিক ঘটনাবলী গুলো নিয়ে, তাহলে মনে হয় আচ্ছা, ছাত্রদের এটা কাজে লাগবে, বোথ কাজে প্রিলি অ্যান্ড লাগবে। রিটেন অ্যান্ড ফর আদার আদার এক্সামস। জি। তো এটা করতে গেলে আমাদেরকে আবার একটু ব্যাকগ্রাউন্ড স্টাডিও করতে হবে। সেটগুলো, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিনে কিনে এটাকে এডিট করে করে টাইপ করে করে নিজেদের মতো করে উপস্থাপন করে পরে ক্লাসটা নিতে হবে। হুম। এখন এই প্যারাটা কিভাবে নেওয়া যায়, আপনাকে দিব নাকি নিজে নিব নাকি সবাই মিলে নিব, টাইপে আনামুলি করে দিবে, বাট দাগানো এবং অ্যাসর্টমেন্ট অফ ডাটা এই কাজটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা এটা চিন্তা হচ্ছে করতেছি আর কি। একটা সময়ে, একটা সময়ে আপনি আর আমি আর এনামুলে বসে হ্যাঁ, তিনজনে একটু কথা বলবেন আমরা কিভাবে করা যায়। এটা হ্যাঁ। যেহেতু আমি বাংলাদেশের দায়িত্বে আছি, সেক্ষেত্রে যেগুলো বাংলাদেশ রিলেটেড সাধারণ জ্ঞান সেটা তো আমাকে নিতেই হবে, প্যারা হলেও কিছু করার নাই, আমাকে নিতে হুম, হবে। হুম, হুম। আপনি তো আছেনই, আপনি তো থাকবেনই সাথে, অসুবিধা নেই। অবশ্যই। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের এই অর্থনীতি চ্যাপ্টারটা পড়ায়েন না, রুটিনে থাকলেও পড়ায়েন না। এটা জুলাইয়ের পরে পড়ায়েন। কারণ জুলাই আচ্ছা। মাসে, জুন মাসে যখন বাজেট হয়ে যাবে, এটা আমরা জুলাই মাসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স অথবা জুনেও আমরা ডেটা পেয়ে যাব নিউজ পেপার থেকে। তো ওই আচ্ছা, ডাটাটা নতুন করে দেওয়ার পরে যদি আমরা ক্লাসটা নেই, তাহলে তাহলে এটা সবচেয়ে ছাত্রদের ফ্রুটফুল হবে। এক কাজে দুই কাজ হয়ে যাবে। আর আগে ক্লাসটা নিলে ছাত্ররা একবার মুখস্থ করবে পুরান ডাটা, আবার জুলাইয়ের পরে গিয়ে নতুন করে শিখবে আবার নতুন ডাটা, এটা একটা ওয়েস্টেজ অফ টাইম। হ্যাঁ, এই জন্য এটা অন্য হচ্ছে। সপ্তাহ নিয়ে নিয়ে শিল্প জি। ও বাণিজ্য এবং হচ্ছে এই যে আমাদের অর্থনীতি, এই দুইটা চ্যাপ্টার হুম। আটকে রাখেন। আচ্ছা আচ্ছা। এগুলা তাহলে ওই বাজেটের পরে নিবো, এগুলা জুলাই আগস্টের হ্যাঁ, হ্যাঁ, দিকে। বাজেটের পরে। হ্যাঁ, ঠিক আছে ভাই, তাহলে ক্লাস নেন, আমি কানেক্টেড আছি। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো আচ্ছা, থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে ছাত্র এত কম কেন, ব্যাপার কি? কালকে 25-26 জন ছিল 11:30টার পরেও। আবার আমি যখন ক্লাস ছিলাম রাত্রে 1টা পর্যন্ত, কালকে আমি এক্সট্রা ক্লাস নিয়েছিলাম ভূগোল ক্লাসে, তখনও তো ছাত্র ছিল 20 জনের উপরে। আজকে কি ছাত্ররা জয়েন করে না এখনো, নাকি বাংলাদেশ সাবজেক্টের হুম। উপরে ওদের ইন্টারেস্ট কম? জয়েন না ইচ্ছাকৃত ভাবে যদি কেউ না করে থাকে, সেটা হতে পারে, কারণ সময় কিন্তু অলরেডি 16 মিনিট চলে গেল। হ্যাঁ, তাহলে হ্যাঁ। যদি কেউ জয়েন না করে, সেটা ইচ্ছাকৃত। অনিচ্ছাকৃত হুম, হুম, হওয়ার হুম। সুযোগ নেই। এই আর সেটাই। কি। আচ্ছা, ওকে, আমরা ক্যারি অন করি। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগের মধ্যে প্রথমে আমরা দেখব হচ্ছে যে কোন সময়টা মধ্যযুগ। মধ্যযুগটা হচ্ছে 1204 সাল থেকে 1757। 1204টা হচ্ছে কেন এটা ধরা হয়েছে, কারণ কি এর আগে ছিল সেন বংশ। 1204 সালের আগে ছিল সেন বংশ। সেই সেনকে বিতাড়িত করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি প্রথম তিনি শুরু করেছিলেন। যে জন্য এটা একটা টার্নিং পয়েন্ট, এই যে সময়টা 1204, এটা একটা টার্নিং পয়েন্ট, যে জন্য এখান থেকে হচ্ছে মধ্যযুগ শুরু হয়। আচ্ছা, ভারতবর্ষে মুসলিম শাসন সূচনা করেছিলেন মোহাম্মদ বিন কাসিম এবং প্রতিষ্ঠিত করেছিলেন ঘুরি সাম্রাজ্যের মোহাম্মদ ঘুরি। আচ্ছা। আহ ভারতবর্ষে মুসলিম শাসন 1200 712 খ্রিস্টাব্দে ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের জামাতা মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষ আক্রমণ করে। আচ্ছা, এটা দরকার নাই, তারপরে রাখতে হবে আর কি। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ যে 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে গজনির অধিপতি সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিলেন 17 বার। এটা খুবই গুরুত্বপূর্ণ। 1192 সালে
তুর্কি সেনানায়ক মোহাম্মদ ঘুরি দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লি ও আজমির দখল করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। আমরা জানি যে তরাইন হচ্ছে ভারতের যে হরিয়ানা রাজ্য, হরিয়ানা রাজ্যের একটা জায়গা হচ্ছে তরাইন। এই তরাইনে দুইটা যুদ্ধ হয়েছিল, তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ দুটি হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি, এই দুইটার মধ্যে। ঘুরি সাম্রাজ্যের মোহাম্মদ ঘুরি আর হচ্ছে চৌহান রাজপুত যেই সাম্রাজ্য, সেটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। দুজনের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল 1191 সালে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ, 1192 সালে হয়েছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিল মোহাম্মদ ঘুরি, আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 সালে ঘুরি পরাজিত করেছিল পৃথ্বীরাজ চৌহানকে, যার ফলে পৃথ্বীরাজ চৌহানের হাত থেকে দিল্লি এবং আজমির এই দুইটা তিনি দখল করে নিয়ে সেখানে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন কে? মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম এটা। আচ্ছা গেল এটা তো বললামই যে 91 সালে তরাইনের প্রথম যুদ্ধে কিন্তু ঘুরি পরাজিত হয়েছিলেন, দ্বিতীয় যুদ্ধে তিনি জয়ী হয়েছেন। কার বিরুদ্ধে? পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে। সুলতান মাহমুদের সভাকবি ছিলেন মহাকবি ফেরদৌসী, যিনি হচ্ছে বিখ্যাত গ্রন্থ শাহনামার লেখক। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি 1204 সালে। আর এটা যদি শতাব্দী ধরি তাহলে হবে ত্রয়োদশ শতাব্দী। ত্রয়োদশ শতাব্দী হবে, ত্রয়োদশ শতাব্দীর হবে হচ্ছে 1200 থেকে 1299, এটা হবে ত্রয়োদশ শতাব্দী। আচ্ছা, 1204 সালে লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন। এর মধ্য দিয়ে সেন বংশের শাসন মোটামুটি ভাবে শেষ হয়ে গিয়েছিল। তারপরেও লক্ষণ সেন নদিয়া থেকে পালিয়ে এসেছিলেন বিক্রমপুরে। সেখানে এসে তার দুই পুত্র কেশব সেন এবং বিশ্বরূপ সেন, এই দুজনেও কিন্তু কিছুদিন তারা শাসন করেছিল। তাহলে প্রশ্ন যদি আসে সেন বংশের সর্বশেষ রাজাকে, সেখানে যদি লক্ষণ সেন থাকেন, না সেখানে যদি কেশব সেন বিশ্বরূপ সেন এই দুইটা থেকে যে কোনো একটা অপশনে থাকে তাহলে ওইগুলো হবে, আর ওইগুলো যদি না থাকে সেক্ষেত্রে লক্ষণ সেন অপশনে হবে। এরকম একটা প্রশ্ন আসছিল 41তম বিসিএস যে সেন বংশের সর্বশেষ রাজাকে, সেখানে আমরা আনসার করেছিলাম লক্ষণ সেন। কারণ কি, অপশনের 1 নম্বরে ছিল লক্ষণ সেন, শেষের দিকে গিয়েছিল কেশব সেন। কিন্তু আমরা কেশব সেনটাকে আর কেউ ফলো করি না, সবাই লক্ষণ সেন দিয়ে আসছে এবং মোটামুটি ভাবে অধিকাংশেরই ভুল হয়েছিল উত্তরটা। আচ্ছা, বখতিয়ার খলজি যে তার জন্মস্থান কোথায়? আফগানিস্তানের গরম শির, কেউ কেউ বলে গার্মিস। গার্মিস বা গরম শির যে কোনো যেটা থাকবে সেটি হবে। আচ্ছা, তিনি বাংলার রাজধানী স্থাপন করেছিলেন লক্ষণাবতীতে। দিল্লি সালতানাত, দিল্লি সালতানাত বলতে কি বোঝায়? দিল্লি সালতানাত বলতে বোঝানো হয় মধ্যযুগে যে ভারত উপমহাদেশে মুসলিম শাসন আমল ছিল সেটাকে বলা হয় দিল্লি সালতানাত। এই দিল্লি সালতানাতটা ছিল মূলত মধ্যযুগের অধিকাংশ সময়, প্রায় পুরোটা সময়। এই সময় বিভিন্ন তুর্কি এবং আফগান রাজবংশ দিল্লি শাসন করেছিল, এর মধ্যে ছিল বিভিন্ন বংশ ছিল। এগুলোতে আমরা না যাই, আমরা পরে দেখি কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক হচ্ছে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবেক 1206 সালে। আচ্ছা, তিনি হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে। এই দিল্লির যে কুতুব মিনার সেটার নির্মাণ কাজ তিনি শুরু করেছিলেন।
এই যে হচ্ছে কুতুব মিনার। আচ্ছা, ভারতে মুসলিম শাসকদের মধ্যে প্রথম মুদ্রা ব্যবস্থা প্রচলন করেছিলেন ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি কুতুব মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন। তাহলে শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবেক এবং সমাপ্ত করেছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ। সুলতানা রাজিয়া, দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম নারী সুলতানা রাজিয়া। আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়াসুদ্দিন, সুলতান গিয়াসুদ্দিন বলবন। দরকার নাই এগুলার। আলাউদ্দিন খলজি। আচ্ছা, আচ্ছা, মোহাম্মদ বিন তুগলক। এখানে বলা হয়েছে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন, উত্তর ভারতে মঙ্গলদের আক্রমণ বেড়ে যাওয়ায় পুনরায় দিল্লিতে ফিরিয়ে আনেন। মঙ্গল কারা? মঙ্গল কারা? মঙ্গল হচ্ছে মধ্য এশিয়ার একটা যাযাবর উপজাতি, তাদেরকে বলা হয় মঙ্গল। মঙ্গলরা তারা হচ্ছে কৃষিকাজ জানতো না, নিজেদের যে খাদ্য সেটা হচ্ছে নিজেরাই উৎপাদন করতে জানতো না। আহ, তারা ছিল মূলত ভাবে, তারা মূলত হচ্ছে ওই যে শিকার করত, শিকার টিকার করে তাদের জীবিকা নির্বাহ করত। তারা ছিল আহ, খুবই নিষ্ঠুর, নির্দয়, খর্বাকৃতি, আহ কোটরা চক্ষু বিশিষ্ট, বিধর্মী, এরকম ছিল এরা। তবে এরা খুব কষ্ট সহিষ্ণু ছিল, খুব পরিশ্রম করতে পারতো, খুব শক্তিশালী ছিল এবং দুর্দান্ত অশ্বারোহী ছিল। অশ্ব মানে ঘোড়া, ঘোড়া চালনায় তারা ছিল খুবই পারদর্শী এবং যোদ্ধা হিসেবে তাদের সুনাম ছিল। তারা শুধুই এই যে সুঠাম দেহ, শক্তিশালী, অশ্বারোহী, যোদ্ধা, এই যে কয়েকটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোর কারণে তারা হচ্ছে লুটতরাজ, মানে লুট করতে পছন্দ করত। বিভিন্ন রাজ্যে গিয়ে হুট করে আক্রমণ করত, আক্রমণ করে তাদের যে প্রয়োজনীয় খাবার, টাকা পয়সা, দ্বন্দ্ব, স্বর্ণ, এগুলো নিয়ে হুট করে আবার এসে পড়তো। এটাই ছিল তাদের কাজ। আমরা জানি কুবলাই খানের নাম শুনেছি। কুবলাই খান হচ্ছে বিখ্যাত মঙ্গল নেতা। এই কুবলাই খান প্রথমে এই মঙ্গল যারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় থাকতো, এই মঙ্গলদেরকে কুবলাই খান প্রথম একত্রিত করেন। একত্রিত করে তিনি একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পারেন নাই। পরবর্তীতে তার বংশধর চেঙ্গিস খাঁ, কুবলাই খানের বংশধর চেঙ্গিস খাঁ, তিনি এইভাবে সকল মঙ্গলদেরকে একত্রিত করে একটা শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সফল হয়েছিলেন। তারা ছিল ববগুরে টাইপের আর কি, মঙ্গলরা। আচ্ছা, তুগলক, মোহাম্মদ বিন তুগলক। তুগলক কেমন ছিলেন? তুগলক ছিলেন যেমন আমরা কিন্তু কথায় কথা বলি তুগলকি কাণ্ড, মানে যদি দেখি যে সেটা অস্বাভাবিক কিছু, যদি দেখি সেটা অস্বাভাবিক কিছু যখন দেখি, তখন আমরা বলি কি তুগলকি কাণ্ড। মানে কি, তুগলক খান, মোহাম্মদ বিন তুগলক, তিনি এমন কিছু কাজ করতেন যেগুলো আসলেই অবাস্তব। যেমন যদি কেউ তার প্রশংসা করত তাহলে তাকে স্বর্ণ মুদ্রা এগুলা দিয়ে দিতেন। যদি কেউ তার প্রকাশ্যে সমালোচনা করত তাহলে দেখা যেত রাতের অন্ধকারে তাকে মেরে তার লাশ এমন জায়গায় ঝুলিয়ে রাখা হতো যেন সকালে উঠে সবাই দেখে ভয় পায়। এমন ভাবে তার হচ্ছে আহ মৃত্যু মৃত্যু মৃত্যুদণ্ড দেওয়া হইতো বা মৃত্যু কার্যকর করা হইতো। যে জন্য আমরা কথায় কথায় বিভিন্ন সময় বলি যে তুগলকি কাণ্ড।
মানে হচ্ছে যেটা অবাস্তব, হাস্যরসাত্মক এরকম কিছু কাজ করে, এটা হচ্ছে তুগলকি কাণ্ড। এই মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে আগমন করেছিলেন বিখ্যাত পর্যটক ইবনে বতুতা। আর ইবনে বতুতা ছিলেন একজন মরক্কো নাগরিক। ইবনে বতুতা ছিলেন মরক্কো নাগরিক। আচ্ছা, তারপর হচ্ছে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি দিল্লি সালতানাতের শেষ সুলতান। পানিপথের প্রথম যুদ্ধে 1556 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে এবং হত্যা করে। পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে মুঘল সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত এবং হত্যা করে। ইব্রাহিম লোদির মৃত্যুর ফলে দিল্লির সালতানাত শেষ এবং দরকার নাই, শুধু এটা পড়লে হবে যে পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়েছিল কালকার মধ্যে, ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে। লইতে যাবো, তোমার কাছে নিয়ে যাও, সেদিকে নিয়ে যাও। আচ্ছা, আপাতত যাও ক্লাস আপাতত। আচ্ছা, তারপরে হচ্ছে মুঘল সম্রাট ভারতীয় উপমহাদেশে মুঘল শাসনটা ছিল 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে সম্রাট বাবরের জয়ের মধ্য দিয়ে হচ্ছে এই মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। কত শতাব্দীতে? 16 শতাব্দী। আমি আগে বলেছি যে যদি শতাব্দী হয় সেটা হবে যে সালটা থাকবে তার পরেরটা। যেমন 16 শতাব্দী মানে কি, 1500 থেকে 1599 সাল। এই 100 বছরের মধ্যে যা ঘটবে তা 16 শতাব্দী হয়ে যাবে। তার মানে ষোড়শ মানে 16 শতাব্দী হবে, 1500 সাল পুরোটা নিয়ে 16 শতাব্দী। আচ্ছা, ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন কে? সম্রাট বাবর। প্রতিষ্ঠাতা, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আকবর। বাংলায় বাংলায় আকবর, আর ভারতে হচ্ছে ভারতবর্ষে বাবর। মুঘল মুঘল সাম্রাজ্যের বিস্তার সবচেয়ে বেশি বিস্তার করেছিলেন আওরঙ্গজেব। আচ্ছা, পানিপথের প্রথম যুদ্ধটা হয়েছিল 1526 সালে। ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ একটা গ্রাম, হরিয়ানা রাজ্যের যে পানিপথ গ্রাম এখানে হয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে লোদি বংশের ইব্রাহিম লোদি ছিল এক পক্ষে, আর এক পক্ষে ছিল মুঘল সম্রাট বাবর। বাবর জয়ী হলে দিল্লি সালতানাতের পতন হয় এবং মুঘল শাসনামল প্রতিষ্ঠিত হয়। এই যুদ্ধেই ভারতবর্ষে সর্বপ্রথম কামান ব্যবহার করা হয়েছিল। ভারতবর্ষে সর্বপ্রথম কামান ব্যবহার করা হয়েছিল এই পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে। আচ্ছা, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি হচ্ছেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি তৈমুরলং এবং চেঙ্গিস খানের বংশধর বাবা এবং মায়ের দিক থেকে। তিনি বাবরি মসজিদ অযোধ্যার বাবরি মসজিদ কোথায় অবস্থিত? অযোধ্যায়। অযোধ্যার বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন এবং বাবরি মসজিদ ধ্বংস হয় কত সালে? বাবরি মসজিদ 1992 সালে ধ্বংস করা হয়। আচ্ছা, তিনি তুজকি বাবরনামা নামে আত্মজীবনী রচনা করেছিলেন। তুজকি বাবরনামা নামে তিনি হচ্ছে আত্মজীবনী রচনা করেছিলেন। আচ্ছা,
আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে নাসিরুদ্দিন হুমায়ুন, বাবরের পর তার পুত্র হচ্ছে হুমায়ুন ক্ষমতায় আসেন। আচ্ছা, তিনি বাংলাকে জান্নাতাবাদ, প্রশ্ন আসতে পারে যে কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতাবাদ ঘোষণা করেছিলেন? সম্রাট হুমায়ুন। আচ্ছা, সম্রাট হুমায়ুন 1539 সালে চৌসার যুদ্ধে আফগান সেনাপতি শের খানের বা শের শাহের নিকট পরাজিত হয়েছিলেন। প্রশ্ন আসতে পারে চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল? চৌসার যুদ্ধ 1539 সালে শের শাহের নিকট পরাজিত হয়। পরাজিত হয়ে তার যে সাম্রাজ্য সেটার একটা অংশ হাতছাড়া হয়ে যায়। কিন্তু 1540 সালে কনৌজের যুদ্ধে পরাজিত হয়ে একেবারে তিনি সিংহাসনচ্যুত হন, ক্ষমতাচ্যুত হন, এবং মুঘল সাম্রাজ্যের পরে এখানে শুরু হয় আফগান শাসন বা সুর শাসন। সুর শাসন বা আফগান শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে শের খান সুর বা শের শাহ। তিনি কনৌজের যুদ্ধে আহ হুমায়ুনকে পরাজিত করে তার সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি চালু করেছিলেন পাট্টা ও কবুলিয়াত নামে দুইটা প্রথা। পাট্টাটা কি? পাট্টাটা হচ্ছে যখন আমি সরকারি কোনো জমি লিজ নিতে যাব, কিনতে যাব, লিজ নিতে যাব বা কিনতে যাব, তখন সরকার থেকে আমাকে কিছু কন্ডিশন দেওয়া হবে, এটা হচ্ছে পাট্টা। আর সরকারের যে কন্ডিশন সেগুলো স্যার আপনাকে শোনা যাচ্ছে না স্যার। শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার। স্যার, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তিনি হচ্ছে রাজধানী দিল্লি থেকে আগ্রা স্থানান্তর করেন। তিনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে একটা বিখ্যাত সড়ক নির্মাণ করেছিলেন, সেটা হচ্ছে সড়ক-ই আজম বা যেটাকে বলা হয় মহাসড়ক। এটার আরেকটা নাম হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, আচ্ছা, যেটা সোনারগাঁ থেকে লাহোর পর্যন্ত ছিল। এটার দূরত্ব ছিল 3000 মাইল বা 4830 কিলোমিটার। যেটা লম্বা বা দীর্ঘ ছিল, এটা দৈর্ঘ্য ছিল 3000 মাইল বা 4830 কিলোমিটার। আর তিনি প্রচলন করেছিলেন ঘোড়ার ডাকের। তিনি আরেকটা প্রচলন করেছিলেন, সেটা হচ্ছে দাম মুদ্রা। দাম মুদ্রাটা কি? দাম মুদ্রা হচ্ছে স্বর্ণের পরিবর্তে তাম্র নির্মিত মুদ্রা। এটা তিনি প্রথম প্রচলন করেছিলেন, দাম মুদ্রা। আচ্ছা, তার পরবর্তীতে 1500 মুঘল সম্রাট পরবর্তীতে আবার ফিরে আসে আর কি। আচ্ছা, এটা কিভাবে আসে? 1555 সালে পারস্য সম্রাটের সহায়তায় হুমায়ুন দিল্লি দখল করে ক্ষমতা পুনরুদ্ধার করেছিলেন। আচ্ছা,
মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কাকে বলা হয়? সম্রাট আকবরকে বলা হয় শ্রেষ্ঠ শাসক। আচ্ছা, তিনি হচ্ছে তার যে শাসন কার্য বা যে কোনো কাজে তিনি সবসময় পরামর্শ নিতেন এই বৈরাম খানের। বৈরাম খান ছিলেন অত্যন্ত দক্ষ, যোগ্য এবং বিচক্ষণ একজন ব্যক্তিত্ব। তার আকবরের সভাকবি ছিল আবুল ফজল, রচনা করেছিলেন আইন-ই আকবরী গ্রন্থটা। আকবর একটা ধর্ম আহ প্রবর্তন করেছিলেন, সেটা হচ্ছে দ্বীন-ই ইলাহি, একেশ্বরবাদ। ধর্মীয় মতাদর্শের নাম ছিল দ্বীন-ই ইলাহি। তিনি মনসবদারি প্রথা, মানে যেটা হচ্ছে আমলাতন্ত্র আর কি, এটা প্রচলন করেছিলেন। স্যার এই তিনি ধর্মটার বৈশিষ্ট্য কেমন ছিল স্যার? ধর্মটা, এটাকে আবার ধর্ম বলাও যায় না, কারণ কি একেশ্বরবাদ মানে যে কোনো একটা একজন ঈশ্বর থাকবে, একজন সৃষ্টিকর্তা। তা একেশ্বরবাদ তো আমরা সবাই জানি একজন সৃষ্টিকর্তা। হিন্দু ধর্মেও তো একজন সৃষ্টিকর্তা, মুসলমান ধর্মে একজন সৃষ্টিকর্তা। এটাকে আবার ধর্ম বলা যায় না, এটা একটা মতাদর্শ। তিনি হচ্ছে, এটা মূলত ছিল হচ্ছে তার রাজনৈতিক একটা টেকনিক। তিনি সকল ধর্মকে একত্রিত করে তার ভক্ত বানাতে চেয়েছিলেন, মূল ফ্যাক্টর ছিল ওইখানে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে এক জায়গায় নিয়ে যে যে যার মতো চলো, তবে হচ্ছে কি যে ঈশ্বর একজন, এটা মনে রেখো। আর আমার এখানে আইসা সবাই আড্ডা দাও, আমার এখানে আইসা মজমা করো, বিষয়টা ছিল এরকম। এটা ধর্ম ছিল না, এটা একটা মতবাদ ছিল এর আগে কি স্যার একেশ্বরবাদ। মানে একেশ্বর বা এর আগে ধর্ম কিরকম ছিল স্যার, মানে একেশ্বরবাদের চেয়ে বেশি ছিল নাকি? না না, উনি তো আর কোনো ধর্ম প্রচার করে নাই বা ধর্মীয় মতামত, উনি তো এটাই দিছে। তার আগে এখন ইসলাম ধর্ম কেমন ছিল স্যার, বা হিন্দু ধর্ম? হিন্দু ধর্ম যেমন ছিল এমনই, ইসলাম ধর্ম যেমন আছে এখন তো এমনই। ইসলাম ধর্ম তো আর চেঞ্জ হয় নাই। ইসলাম ধর্ম, যে কোরআন যখন নাজিল হইলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে ধর্ম প্রচার করে গেছেন, আমরা তো এখন এটার উপরে আছি। ধর্ম তো চেঞ্জ হয় না। যেটা চেঞ্জ হয় সেটা সম্ভবত খ্রিস্টানদের হয়েছিল বা হয়। এই জন্য খ্রিস্টানদের মধ্যে দুইটা গ্রুপ, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট আর একটা হচ্ছে ক্যাথলিক। খ্রিস্টানদের মধ্যে দুইটা গ্রুপ, একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিক কারা? ক্যাথলিক হচ্ছে যে আগে যারা পুরাতন ছিল তারা ক্যাথলিক, আর প্রোটেস্ট্যান্ট মানে যারা আধুনিক। আধুনিক যে মতবাদ সেটাকে যারা ফলো করে তারা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, এই আর কি। আর মুসলমান, হিন্দু, আমরা তো আগের মতোই, ধর্ম তো কখনো চেঞ্জ হয় না। আচ্ছা, এবার আসি, তিনি জিজিয়া কর এবং তীর্থ কর রহিত করেছিলেন। জিজিয়া কর মানে কি? নিরাপত্তাজনিত স্যার যে কর। জিজিয়া করটা হচ্ছে মুসলিম রাষ্ট্রে ও মুসলিমদের উপর ধার্য করা একটা কর, নিরাপত্তার জন্য হোক আর যে কোনো কারণেই হোক, ও মুসলিমদের উপরে একটা ধার্য করা হয়েছিল কর, এটা হচ্ছে জিজিয়া। আর তীর্থকর হচ্ছে উড়িষ্যা সরকার কর্তৃক তীর্থযাত্রীদের কাছ থেকে আদায় করা হইতো যেই কর, সেটাই ছিল তীর্থকর। আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে বুলন্দ দরজা আর হচ্ছে অমৃতসর স্বর্ণ মন্দির। বুলন্দ অর্থ হচ্ছে মহৎ বা মহান বা বিশাল বড়, বিশাল আকৃতির। এটা হচ্ছে ভারতের একটা ঐতিহাসিক স্থাপত্য। এটা ভারতের উত্তর প্রদেশের ফতেপুর সিক্রিতে অবস্থিত। উত্তর প্রদেশের ফতেপুর সিক্রিতে অবস্থিত। 1601 খ্রিস্টাব্দে আকবর এটা তৈরি করেছিলেন। বুলন্দ শব্দের অর্থ হচ্ছে মহৎ বা মোহন, মহৎ বা মহান, অনেক বড়। তো বুলন্দ দরজা মানে বিশাল বড় দরজা, এটাই, আর কিছু না। সুবাহ মানে কি রাজ্য স্যার? জি, সুবাহ, এই যে সাম্রাজ্যকে 12টি সুবাহ বলে। সুবা মানে হচ্ছে রাজ্য। ওই সুবা রাজ্য, আর রাজ্য যে পরিচালনা করে তাকে বলা হয় সুবাদার। রাজ্যের যে প্রধান তাকে বলা হয় সুবাদার। সুবা মানে হচ্ছে রাজ্য, সাম্রাজ্য, এটা আর কি।
আচ্ছা, এবার আসি অমৃতসর স্বর্ণ মন্দির। এটা 1502 সালে তৈরি করেছিলেন কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক তৈরি করেছিলেন, বলতে তিনি স্বপ্ন দেখেছিলেন 1502 সালে। ওখানে একটা লাহোর থেকে 25 কিলোমিটার দূরে একটা বিশাল জলাশয় ছিল, সেটার পারে একটা স্বর্ণ মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। আমরা জানি যে গুরুদুয়ারা নানক শাহী, এটা কি? এটা হচ্ছে ওই যে সিং, যারা শিখ ধর্ম তাদের কিন্তু ওই মানে যেখানে গিয়ে প্রার্থনা করে, গুরুদুয়ারা নানক শাহী। তো তাদের আহ, তাদের হচ্ছে ধর্মগুরু হচ্ছে গুরু নানক। তিনি একটা মন্দির গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তিনি এটা পারেন নাই। তার পরবর্তীতে এটা শিখ গুরু অর্জুন সিং অমৃত, যে মানে বিশাল যে জলাধার, সেটা নাম দিয়েছিলেন অমৃত সায়র। সায়র মানে সাগর, অমৃত সায়র। সেখান থেকে সংক্ষেপে এটা এসে পড়ে অমৃতসর। এখানে পরবর্তীতে একটা স্বর্ণ মন্দির করা হয়। এটাই হচ্ছে অমৃতসর স্বর্ণ মন্দির। তিনি বাংলা সন গণনা শুরু করেন 11 এপ্রিল 1956 খ্রিস্টাব্দকে 1 বৈশাখ 963 ধরে বাংলা সন গণনা শুরু করেন 1584 সাল থেকে। আচ্ছা, 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের সেনাপতি বৈরাম খানের কাছে আফগান সেনাপতি হিমু পরাজিত এবং নিহত হয়েছিলেন। পানিপথে যে 3টা যুদ্ধ হয়, সেখানে প্রথম যুদ্ধটা হয়েছিল 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, যেখানে বাবর বিজয়ী হয়েছিলেন। দ্বিতীয়টা হয়েছে 1556 সালে আকবর এবং হিমুর মধ্যে, যেখানে আকবর বিজয়ী হয়। তৃতীয়টা হয়েছিল 1761 সালে। তৃতীয়টা হয়েছিল 1761 সালে আহমদ শাহ আবদালী এবং মারাঠা সাম্রাজ্যের সাথে। সেখানে বিজয়ী হয়েছিল কারা? এটা নিয়ে কিন্তু বিখ্যাত একটা নাটক রয়েছে। নাটকের নাম কি? রক্তাক্ত প্রান্তর। আচ্ছা, আহমদ শাহ আবদালী আর মারাঠা দুজনের মধ্যে কে জয়ী হয়েছিল? কে? মারাঠা স্যার। মারাঠারা জয়ী হয়েছিল। আর আহমদ শাহ শিবাজি। আবদালী, হ্যাঁ হ্যাঁ, শিবাজি, শিবাজি, হ্যাঁ। আচ্ছা, রাজমহলের যুদ্ধ হয় কত সালে? 1576 সালে রাজমহলের যুদ্ধ হয়, যেখানে দাউদ খান কররানীকে পরাজিত করে বাংলায় সাম্রাজ্য সম্প্রসারণ করেছিলেন আকবর। যোধাবাই আকবর একটা সিনেমা রয়েছে না? এই আকবরের স্ত্রীর নাম ছিল যোধাবাই। যোধা আকবর স্যার। ওই তো, হ্যাঁ, যোধাবাই হলো স্ত্রীর নাম, আর সিনেমাটার নাম ছিল যোধা আকবর। তার রাজসভার কৌতুককার ছিলেন বীরবল। আচ্ছা,
বীরবল বীরবল ছিল হচ্ছে স্যার আকবরের যে, জি, স্যার একটা সিরিয়ালে দেখেছিলাম আকবরের অনেকজন স্ত্রী ছিলেন, শুধু যোধাবাইকে কেন ধরলো স্যার? যোধাবাইটা হয়তো প্রথমেই ছিল, আর প্রথম বউটাকে তো সবাই গুরুত্ব দেয়, তাই না? পরের গুলো তো এমনি এমনি হয়ে যায়। না স্যার, যোধা পড়েছিল পরে আগে ছিল, আরো। তাহলে তাহলে খুব হ্যাঁ স্যার। গুরুত্বপূর্ণ ছিল কোনো কারণে, হয়তো সুন্দরী খুব বেশি ছিল, বা খুব বেশি দিন তার সাথে সংসার করেছে, অথবা যেখানে গেছে সাথে নিয়ে গেছে, অন্যগুলার গুরুত্ব দেয় নাই, যে কারণে। স্যার কিন্তু আমি তো মুভিতে দেখছি একটাই স্ত্রী, হ্যাঁ, কোথায়? মুভিতে, যোধা সিনেমাতে? আকবর। হ্যাঁ, জি স্যার। ওইখানে কি একটা একটা ওয়াইফ দেখাইছে? হ্যাঁ, একজন আমি ছিল। আমি দেখি নাই, সিনেমাটা আমি দেখি নাই। ওখানে তো শুধুমাত্র একটাই স্টোরি, এই জন্যই। সিনেমাটা যেহেতু দুইজনকে নিয়ে, এখানে তো অন্য বউদের দেখানো দরকার নাই। কৌতুককার ছিল বীরবল, আর সঙ্গীত শিল্পী ছিল তানসেন। তানসেনকে বলা হয় কি? বুলবুলি হিন্দ। তানসেনের উপাধি হচ্ছে বুলবুলি হিন্দ। আচ্ছা, এই যে কথিত আছে তার সুরের অনুনাদে জ্বলন্ত মোম নিভে যেত। অনুনাদ হচ্ছে একটা পদার্থবিজ্ঞানের বিষয়, এটা বিজ্ঞান যখন পড়াবে তখন বুঝাবে স্যারেরা। অনুনাদ মানে কি? অনুনাদটা কেমন? অনুনাদটা হচ্ছে ঢেউয়ের মতো, খুব মানে আমার মনে হয়, যেটা আমি তো জানি না, সায়েন্সের ছাত্র ছিলাম না কখনোই, ঢেউয়ের মতো মনে হয়। যে মাঝে মধ্যে মনে হয় কি, যখন গানের যে বক্স, সাউন্ড বক্স, সেখানে যদি বিট বেশি দেয়, সেই বিট যদি হার্ট বিটের সাথে মিলে যায়, তাহলে কিন্তু স্ট্রোক হয়, নাকি হার্ট ব্লক হয়ে যায়, এরকম কিছু, পরে কিন্তু মানুষ মারাও যেতে পারে। তো অনুনাদটা সম্ভবত এরকমই। হতে পারে স্যার, ওই যে কম্পনে তো জুড়ে ড্রাম বাজালে কানের পর্দা ফেটে যেতে পারে এরকম। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাদের ব্লাড প্রেশার আছে স্যার তাদের ওই সমস্যাটা হয় বক্সে। যাদের হার্টের সমস্যা বা হার্ট দুর্বল, তাদেরও তো এটা হইতে পারে, হইতে পারে না এটা? জি স্যার। কারণ এটা আমি সবচেয়ে বেশি ফিল করি, কারণ দেখা যায় যে আমি যদি কোনো প্রোগ্রামের সামনে থাকি, আমার মানে এটা সমস্যা হয়, মনে হয় যে আমার বিট আর ওই মানে বক্সের বিট এক হয়ে যায়, এক হয়ে যাওয়ার পরে আমি মারাও যেতে পারি। আচ্ছা, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি ১৬১০ সালে বাংলার রাজধানী ঘোষণা করেছিলেন ঢাকাকে। ঢাকা কতবার রাজধানী হয়েছে বলো তো, কে বলতে পারবা? 1600 সালে। না, কতবার হয়েছে? 5 বার। কত সাল, কত সাল? সাল তো স্যার এক্সাক্ট মনে আসতেছে না স্যার, 5 বার এটা শিওর। যদি রিটেনে আইসা পরে কি করবা? 1610 এইটা তো জানি, কিন্তু লাস্ট ১৬১০ তো প্রথম। হ্যাঁ প্রথম। আচ্ছা, ঢাকা বাংলাদেশের রাজধানী হয় কয়বার? আহ, 4 বার। ঢাকা বাংলাদেশের রাজধানী হয় একবার, ও সরি, একবার একবার, হ্যাঁ এটা তো কারণ আসলে ৭১ সালের পরে তো আর রাজধানী চেঞ্জ হয় নাই নাকি? না। হুম। আর ঢাকা বাংলা রাজধানী হয় ৪ বার, আর ঢাকার টোটাল রাজধানী হয় ৫ বার। সর্বপ্রথম হয় 1610। ১৬১০, সেকেন্ড ১৬৬০, থার্ড ১৬০৫, ফোর্থ, সরি ১৬০৫ না, ১৯০৫। তাহলে ১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭, ১৯৭১, এই ৫ বার হচ্ছে ঢাকা রাজধানী হয়। আচ্ছা, স্যার আরেকবার বললেন। ১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭, ১৯৭১, এই ৫ বার ঢাকা রাজধানী হয়।
1947 স্যার পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে থাকে স্যার। জি। সম্রাট জাহাঙ্গীর আগ্রার কেল্লা নির্মাণ করেছিলেন। তিনি একটা আত্মজীবনী রচনা করেছিলেন, নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীর। তার স্ত্রীর নাম ছিল নূরজাহান, আর নূরজাহানের প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নেসা। শাহজাহান, তাকে বলা হয়তো প্রিন্স অফ বিল্ডার্স, নির্মাণ করেছিলেন আগ্রার তাজমহল, লালকেল্লা। লালকেল্লা কোথায় অবস্থিত? লালবাগ কেল্লা ঢাকায়, আর লালকেল্লা কিন্তু দিল্লিতে। তারপরে নির্মাণ করেছিলেন ময়ূর সিংহাসন, শালিমার উদ্যান, খাসমহল, শীষমহল, দিল্লি জামে মসজিদ। আরে মামা যাও এখান থেকে, যাও 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 যাও। দিল্লি জামে মসজিদ, আগ্রার জামে মসজিদ, এগুলো হচ্ছে সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন। আচ্ছা, তাজমহলের কাহিনী তো সবাই জানি। আওরঙ্গজেব মুরাদ থাকলে সুজা হয়ে দাঁড়া। আওরঙ্গজেব মুরাদ থাকলে সুজা হয়ে দাঁড়া, 4টা সন্তান ছিলেন তার। পরবর্তীতে তিনি সম্রাট হিসেবে ঘোষণা দিয়েছিলেন দারু শিকুর নাম। এতে আওরঙ্গজেব ক্ষুব্ধ হয়ে সবাইকে বন্দি করে ফেলছিল। আলমগীর, বাদশাহ আলমগীর অর্থাৎ আওরঙ্গজেব, তিনি ছিলেন শেষ সফল সম্রাট। তিনি ছিলেন একজন হাফেজ, এমনই হাফেজ যিনি বাবা সহ সবাইরে বন্দি করে রাখছিল। হত্যাও করছে যে স্যার, ওই যে ওখানে লেখা আছে হত্যাও করছে সবাইকে। হ্যাঁ, তিনি হচ্ছে এমনই হাফেজ। তিনি নিজের টুপি বানাইতেন, কোরআন বিক্রি করতেন নিজের হাতে লিখে, অত্যন্ত সিম্পল জীবন যাপন করতেন। তাকে ডাকা হইতো আমিরুল মুমিনিন বা বিশ্বাসীদের নেতা। কই চলে গেছি? আমিরুল মুমিনিন বা বিশ্বাসীদের নেতা এবং জিন্দা পীর, এগুলা বলা হইতো তাকে। তারপরে হচ্ছে তিনি বাংলার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন শায়েস্তা খানকে। পারস্যের সম্রাট নাদির শাহ কি করেছিলেন? কোহিনূর, মণি ও ময়ূর সিংহাসন লুট করেছিলেন। তার শাসনামলে 1761 সালে আহমদ শাহ আবদুল্লাহ এবং মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। এটার উপর ভিত্তি করে মুনির চৌধুরী রচনা করেছিলেন তার রক্তাক্ত প্রান্ত নাটকটি। দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে শেষ মুঘল সম্রাট এবং যার জীবনের উপর ভিত্তি করে সিনেমা তৈরি করা হয়েছে দ্য লাস্ট মুঘল। তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল রেঙ্গুনে।
মুঘল আমলের গুরুত্বপূর্ণ ঘটনা একটা হচ্ছে 1526 পানিপথের প্রথম যুদ্ধ, 56 পানিপথের দ্বিতীয় যুদ্ধ, 76 রাজমহলের যুদ্ধ, 1600 সাল বাংলায় ইংরেজদের আগমন, 1610 ঢাকায় রাজধানী স্থাপন, 1612 সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন, 1757 পলাশীর যুদ্ধ, 1857 সিপাহী বিপ্লব। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা। এবার আসি বাংলায় সুলতানি শাসন। সুলতানি শাসনটা ছিল 1338 থেকে 1538 পর্যন্ত। আচ্ছা, সুলতানি আমলের সূচনা করেছিলেন ফখরুদ্দীন মুবারক শাহ। স্যার এটা পরে কেন আসছে স্যার? এটা তো আগে। ওটা হচ্ছে ওই যে মুঘল আমলটাকে একসাথে রাখতে গিয়া বা মুসলিম শাসন আমলটাকে মাঝখানে এটা আলাদা করা হয়েছে আর কি। আচ্ছা, বাংলায় সুলতানি আমল সালটা ফেক না, মুখস্থ করতে হবে সুলতানি আমলের সূচনা কে করেছিলেন আর প্রথম প্রকৃত স্বাধীন সুলতান কে, এগুলো মুখস্থ করতে হবে। ফখরুদ্দীন মুবারক শাহ কি করেছিলেন দেখি। মুবারক শাহর আগের নাম ছিল ফকরা। তিনি ছিলেন তার শাসনামলে হচ্ছে ইবনে বতুতা, তার শাসনামলে ইবনে বতুতা বাংলা ভ্রমণ করেছিলেন কত সালে? 1346 সালে। 1346 সালে ফখরুদ্দীন মুবারক শাহের আমলে ইবনে বতুতা বাংলা ভ্রমণ করেছিলেন। ইবনে বতুতা একটা গ্রন্থ রচনা করেছিলেন, গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল রেহালা। কিতাবুল রেহালা নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন এবং এই গ্রন্থে একটি অংশে তিনি বাংলাকে উল্লেখ করেছিলেন দুজকপুর আজ নিয়ামত। এর অর্থ হচ্ছে ধন সম্পদ পূর্ণ নরক। আচ্ছা, তারপর হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ, তার উপাধি ছিল শাহী বাংলা বা শাহী বাঙ্গালিয়ান। সমগ্র বাংলার অধিপতি হওয়া প্রথম মুসলমান ছিলেন এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। আচ্ছা, তারপর হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। এটা হচ্ছে ইলিয়াস শাহী বংশ। শামসুদ্দিন ইলিয়াস শাহর পরে ক্ষমতায় আসছিল সেকান্দার শাহ, সেকান্দার শাহর পরে ক্ষমতায় আসছিল গিয়াসউদ্দিন আজম শাহ। এই যে শামসুদ্দিন ইলিয়াস শাহ, তার পুত্র হচ্ছে সেকান্দার শাহ। সেকান্দার শাহ হচ্ছে ক্ষমতায় আসে ইলিয়াস শাহের মৃত্যুর পর এবং সেকান্দার শাহ নির্মাণ করেছিলেন আদিনা মসজিদ, পান্ডুয়ায় অবস্থিত, যেটা পশ্চিমবঙ্গের মালদহ জেলার পান্ডুয়ায় অবস্থিত আদিনা মসজিদ। এই আদিনা মসজিদটা নির্মাণ করেছিলেন সেকান্দার শাহ। আচ্ছা, সেকান্দার শাহর পরে ক্ষমতায় আসে তার পুত্র গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ পত্র লাভ করতেন পারস্যের কবি হাফিজের সাথে। রিয়াজুস সালাতিন বাংলায় মুসলিম শাসনের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ রচয়িতা গোলাম হোসেন সলিম জায়াতপুরী। প্রশ্নটা আসবে এরকম, রিয়াজুস সালাতিন কোন ধরনের গ্রন্থ? উত্তর করতে হবে ইতিহাস গ্রন্থ। প্রশ্ন আসবে এরকম। আচ্ছা, গিয়াসউদ্দিন আজম শাহ
আজম শাহর কবি ছিলেন কে? গিয়াসউদ্দিন আজম শাহ, আজম গিয়াসউদ্দিন আজম শাহ, তার কবি ছিলেন হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। এই শাহ মোহাম্মদ সগীর গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশনায় তিনি রচনা করেছিলেন ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখাটা রচনা হয়েছিল এই গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। আচ্ছা, তারপরে হচ্ছে রাজা গণেশের বংশ দরকার নাই। পরবর্তী ইলিয়াস শাহ, পরবর্তী ইলিয়াস শাহ হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ ক্ষমতায় আসেন। নাসিরউদ্দিন মাহমুদ শাহ, এই নাসিরউদ্দিন মাহমুদ শাহর আমলেই আহ ৬০ গম্বুজ মসজিদ হয়েছিল। বাগেরহাটের যে ৬০ গম্বুজ মসজিদ, এটা তার আমলেই। এটার খানজাহান আলী নামে একজন এটা প্রতিষ্ঠা করেছিলেন। খানজাহান আলী তিনি আরো অনেক কিছুই করেছিলেন, যে ৬০ গম্বুজ মসজিদ, সোনা মসজিদ, বিবি বেগনি মসজিদ, খানজালি দিকে, এগুলা তিনি করেছিলেন আর কি। আচ্ছা, তারপরে ক্ষমতা হচ্ছে রুকনউদ্দিন বরবক শাহ। রুকনউদ্দিন বরবক শাহ একটা কাজ করেছিলেন, তিনি ৮,০০০ হাবসি কৃতদাসকে তার সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছিলেন, যার ফলে এই যে হাবসি কৃতদাস, তারা একত্রিত হয়ে রুকনউদ্দিন বরবক শাহর বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাকে পরাজিত করে। রুকনউদ্দিন বরবক শাহ নির্মাণ করেছিলেন গৌড়ের দাখিল দরওয়াজা। তারপরে হচ্ছে হুসেন শাহী বংশ। এই যে হুসেন শাহী বংশ, হুসেন শাহী বংশের প্রথম এবং শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। তিনি ওই যে হাবসিরা ক্ষমতা নিয়ে গিয়েছিল, ওই হাবসিদেরকে দমন করে ক্ষমতায় আসছিলেন। তার রাজধানী ছিল একডালা। হাবসি শাসনটাও কিছুদিন ক্ষমতায় ছিল, প্রায় ৬ বছরের মতো। সেখানে ৪ জন তারা শাসন করেছিলেন: বরবক শাহজাদা, সাইফুদ্দিন ফিরোজ শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, শামসুদ্দিন মুজাফফর শাহ। এই ৪ জন প্রায় ৬ বছর ক্ষমতায় ছিলেন। তারপরে হচ্ছে এদেরকে দমন করে হুসেন শাহী বংশ প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন হোসেন শাহ। তার শাসনামলেই বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রী চৈতন্য দেবের আবির্ভাব ঘটে। তার শাসনামলেই মালাধর বসু এগুলা রচনা করেন এবং পরমেশ্বর মহাভারত বাংলায় অনুবাদ করেছিলেন। তিনি তৈরি করেছিলেন গৌড়ের ছোট সোনা মসজিদ। তার শাসনকে বলা হয়তো মুসলমানদের শাসন ইতিহাসে স্বর্ণযুগ। তাকে বলা হয়তো বাংলার আকবর। গৌড়ের ছোট সোনা মসজিদ এটা অবস্থিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, এরপরে ক্ষমতায় আসে তার পুত্র নাসিরউদ্দিন নুসরত শাহ। এই নুসরত শাহ নির্মাণ করেন গৌড়ের বড় সোনা মসজিদ এবং কদম রসুল মসজিদ, কদম রসুল দুর্গ, এবং ওটা মসজিদও, কদম রসুল মসজিদ এবং দুর্গ দুটোই বলা যায়। কোথাও কোথাও মসজিদ হিসেবেও লেখা আছে কদম রসুল মসজিদ বা কদম রসুল দুর্গ। আর গৌড়ের বড় সোনা মসজিদ, তার মানে বড় সোনা মসজিদ করেছিলেন ছেলে নাসিরউদ্দিন শাহ, আর বাবা করেছিলেন গৌড়ের ছোট সোনা মসজিদ। এই বড় সোনা মসজিদের আর একটা নাম হচ্ছে বারোদুয়ারি মসজিদ।
বড়সোনা মসজিদ এবং কদম রসুল মসজিদ, এই দুইটি হচ্ছে পশ্চিমবঙ্গ। তারপরে হচ্ছে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, তিনি ছিলেন সর্বশেষ শাসক, এইটুকুই। আচ্ছা, এবার হচ্ছে 12 ভূঁইয়া। বারো ভূঁইয়া কাদেরকে বলা হইতো? নির্দিষ্ট কোনো সংখ্যাকে বুঝাইতো না, বরং বুঝাইতো বারোয়ারি। এদের প্রথম জমিদারি স্থাপন করেছিলেন সুলাইমান খান, ঈসা খানের পিতা। আচ্ছা, এদের রাজধানী ছিল সোনারগাঁও। এদের তাদের নেতা ছিল ইসাকা, পরবর্তীতে তাদের নেতা হয়েছিল তার পুত্র মুসাকা। এদের দমন করেছিল মুঘল সম্রাট জাহাঙ্গীর। সুবা, সুবা মানে হচ্ছে প্রদেশ। সুবা চালু করেছিলেন সম্রাট আকবর। আচ্ছা, ইসলাম খান, ইসলাম খান কি করেছিলেন? 1610 সালে প্রথম সমগ্র বাংলার সুবাদার নিযুক্ত হয়ে রাজধানী ঢাকায় নিয়ে এসেছিলেন। নাম রেখেছিলেন জাহাঙ্গীরনগর। নির্মাণ করেছিলেন লোহার পুল এবং ধুলাই খাল। শাহ সুজা, তিনি নির্মাণ করেছিলেন বড় কাটরা, ঈদগাহ, হুসেনি দালান, চুরিহাট্টা মসজিদ, এগুলা তিনি নির্মাণ করেছিলেন, সবগুলো পুরান ঢাকায়। মীর জুমলা করেছিলেন পাগলা সেতু নারায়ণগঞ্জের, আর ঢাকা গেট, অথবা এটার আর একটা নাম হচ্ছে মীর জুমলা গেট। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দোয়েল চত্বরে যেতে এখানে এই গেটটা দেখতে পাওয়া যায় আর কি। শায়েস্তা খান, তিনি চট্টগ্রামের নাম রেখেছিলেন ইসলামাবাদ। নির্মাণ করেছিলেন ছোট কাটরা, 3 গম্বুজ মসজিদ, লালবাগ দুর্গ, 7 গম্বুজ মসজিদ, খিজিরপুর মাজার, এগুলা তিনি নির্মাণ করেছিলেন। নবাবী আমল, এখানে ছিল, এরা ছিল, আচ্ছা, মুর্শিদ কুলি খান, তিনি নবাবী আমলের প্রতিষ্ঠাতা এবং প্রথম স্বাধীন নবাব। তিনি মুর্শিদ কুলি খান নবাব হয়ে ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেছিলেন 1717 সালে। এই যে মুর্শিদাবাদ, এটা মুর্শিদ কুলি খান নাম করেছিলেন মুর্শিদাবাদ, তার আগে এটার নাম ছিল হচ্ছে মাকসুদাবাদ। তিনি মুর্শিদ কুলি খান হচ্ছে মাল জমিনী নামক রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন। মাল জমিনী, মাল মানে ভূমি, জমিনী মানে হচ্ছে জামিন দেয়া বা জামিন রাখা, এটা হচ্ছে মাল জমিনী। আচ্ছা, নবাব আলীবর্দী খান বর্গী মারাঠায় দস্যুদের দমন করেছিলেন। সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ নবাব।
তিনি হচ্ছে 1752 সালে উত্তরাধিকারী হিসেবে সিরাজউদ্দৌলার নাম ঘোষণা করেছিলেন আলীবর্দী খান। 1756 সালে ফোর্ট উইলিয়াম দখল করে কলকাতার নাম দেন আলীনগর। ইংরেজদের কাশিমবাজার দুর্গ দখল করেন। 1757 সালে 23 জুন তিনি পরাজিত হন, বন্দী হন, সিংহাসনচ্যুত হন। 3 জুলাই 1757 মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগের ছুরিকাঘাতে তিনি খুন হয়েছিলেন। মীর জাফর আলী খান। মীর জাফর আলী খান হচ্ছে সিরাজের প্রধান সামরিক কর্মকর্তা ছিলেন। পলাশীর যুদ্ধ, এটা হয়েছিল পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর প্রান্তরে। ব্রিটিশদের পক্ষ থেকে রবার্ট ক্লাইভ, বাংলার পক্ষ থেকে মোহনলাল, বাংলার সেনাবাহিনীর ভ্যানগার্ড মীর মদন। সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন মীর জাফর, রায়দুর্লভ, ইয়ারলুৎফ খান। এরা একজন ফরাসি যোদ্ধা যিনি নবাবের পক্ষে জীবন দিয়েছিলেন। নাম কি? ফরাসি সেনাপতি সিনফ্রে নামক একজন ফরাসি সৈনিক যিনি নবাবের পক্ষে যুদ্ধ করে জীবন দিয়েছিলেন। স্যার নামটা একটু লিখে দেন স্যার। সিনফ্রে। আচ্ছা, ইতিহাসে বাংলার রাজধানী এগুলো একটু দেখে নিতে হবে সবাইকেই। কোথায় চলে গেলাম আবার? ইতিহাসে সোনারগাঁওটা কোন নদীর তীরে অবস্থিত? মেঘনা নদীর তীরে। এটা হচ্ছে সোনারগাঁও। এখানে কি কি রয়েছে? ফতেহ শাহ মসজিদ, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, 5 পীরের মাজার, পানামনগর। কিছু শহরের সাবেক নাম এগুলা দেখতে হবে। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। এখন কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা? কারো কাছে কোনো জিজ্ঞাসা? না হলে এখানেই শেষ করব। তার নবাবী আমলের এটা একটু দেখি। নবাব আমলের জি স্যার। এটা স্যার আর একটু নিচে।
ঠিক আছে? ওকে, তাহলে এখানেই ক্লাস শেষ করবো। তাহলে এখানেই ক্লাস শেষ করবো, হ্যাঁ? এনামুল, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আমাকে তো নওশাদ ভাই তো বলছিল, বা তুমি বলছিলে কি কাজে জানি হেল্প করার কথা। ও আচ্ছা, আমার যে এটা ফাইলটা না, কোন ফাইলটা স্যার? ওই যে আমার নামে লালন মিয়া নামে একটা ফাইল যে হারানো গিয়েছে আপনার কি আমার। ক্লাস শেষ? হ্যাঁ, ক্লাস শেষ করে ফেলেছি। তাহলে রেকর্ড অফ করে দিন। রেকর্ড অফ করে দাও।